প্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় এবছরও ২১শে সেপ্টেম্বর ২০২৫ পালিত হয়ে গেল ওয়ার্ল্ড আলঝেইমার্স ডে, যার প্রতিপাদ্য বিষয় ছিল আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া এবং আস্ক অ্যাবাউট আলঝেইমার্স। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডক্টর অননা দাস ক্যামিলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা বয়োবৃদ্ধদের মানসিক সমস্যা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। বয়োবৃদ্ধদের মানসিক সমস্যা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী এবং সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম। স্বাগত জানাচ্ছি স্যার আপনাদেরকে আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে ২১শে সেপ্টেম্বর ২০২৫ ওয়ার্ল্ড আলঝেইমার্স ডিজিজ পালিত হয়ে গেল, এই বিষয়টা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। ওয়ার্ল্ড আলঝেইমার্স ডে প্রতি বছর ২১শে সেপ্টেম্বর পালিত হয়। সারা বছর সারা বিশ্বে এটি পালিত হয়। আমাদের দেশেও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এটি পালন করে নিজেদের মতো করে। সত্যি কথা বলতে এই ধরনের দিবস পালনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে এক ধরনের সচেতনতা বৃদ্ধি। এই যে রোগটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, এই ধরনের দিবসগুলোতে আমরা এই উদ্দেশ্যে করি সাধারণ মানুষ যেন জিনিসের সম্পর্কে জানতে পারে। যদিও অনেক কিছুই জানার আছে, কিন্তু মিডিয়ার ব্যাপারটা অন্যরকম। মিডিয়ায় এই জানানোটা খুব সুবিধা হয়, মিডিয়াতে প্রচারটা ভালো হয়। তো যাই হোক, ওয়ার্ল্ড আলঝেইমার্স ডের কেন আমরা এত গুরুত্ব দিয়ে প্রচার করছি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের প্রমোতে দেখেছেন যে আগামী ২০৫০ সালে এই বয়োবৃদ্ধের সংখ্যা যেমন ডাবল হয়ে যাবে, বয়োবৃদ্ধদের মধ্যে মানসিক বা শারীরিক কিংবা আলঝেইমার্স রোগের সংখ্যা প্রায় ডাবল হয়ে যাবে। কিন্তু আমি জানি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো বড়লোক দেশ নাই যাদের এই সক্ষমতা আছে এতগুলো বয়োবৃদ্ধকে ম্যানেজ করার বা তাদের চিকিৎসা দেওয়ার বা তাদেরকে সামলে রাখা। সুতরাং আমাদের আজকে এই বছরের যে প্রতিপাদ্য যে আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া, আস্ক অ্যাবাউট আলঝেইমার্স, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জন্যে যে আপনি যদি জিজ্ঞেস না করেন তো আপনি জানবেন না। তো আপনাকে কথা বলতে হবে। কি জানতে হবে? আপনার আলঝেইমার্স সম্পর্কে জানতে হবে। মূল কথাটা এটি জানতে হবে, যারা বয়োবৃদ্ধ, যাদের বয়স হয়েছে, অনিবার্যভাবে তাদের কিছু শারীরিক রোগ হবেই এবং দুর্ভাগ্যজনকভাবে এদের মধ্যে অনেকেরই আলঝেইমার্স রোগে আক্রান্ত হয়, যেটি সত্যিকার খুবই দুর্ভাগ্যজনক। যদি মস্তিষ্ক কাজ না করে, স্মৃতি যদি কাজ না করে, তাহলে তো আর কিছু থাকে না। তো সেটাই বলছিলাম যে আমাদের কথা বলতে হবে, কারণ আমরা দেখেছি আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা অনেক কথা বলি। আমরা বাসায় কথা বলি, অফিসে কথা বলি, রাস্তায় কথা বলি, সব জায়গায় কথা বলি, পার্কে কথা বলছি। কিন্তু ভালো করে আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের এই কথার মধ্যে আমাদের বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ মানুষটা আছেন তার কথা কতটুকু হয়, তাকে আমরা কতটুকু সময় দিই। সুতরাং আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া, আস্ক অ্যাবাউট আলঝেইমার্স, অর্থাৎ আমরা সেই সব মানুষগুলি নিয়ে আর একটু বেশি কথা বলি। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটি শুভ সূচনা করলেন আজকে আমাদের অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই এই আলঝেইমার্স ডিজিজ সম্পর্কে যদি আমাদেরকে একটু প্রাথমিক ধারণা দেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে মাছরাঙা টিভিকে ধন্যবাদ যে আজকের এই বয়োবৃদ্ধদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি আমরা। আসলে এক সময় যারা এরকম চঞ্চল ছিল, যারা তরুণ যুবা ছিল, যারা সমস্ত পৃথিবী তৈরি করেছিল, যারা ক্রিয়েটিভ ছিল, সময়ের আবর্তনে তারা হয়তো পিছনে পড়ে যায়। বাট আমরা কিন্তু জানি যে ওল্ড ইজ গোল্ড। তো এই গোল্ডদেরকে কিন্তু আমাদেরকে যত্ন নিতে হবে, বিকজ তারাই একদিন আমাকে তৈরি করেছিল। এই জিনিসটা ভুলে গেলে চলবে না। সো আলঝেইমার্সের যে বিষয়টা আছে সেটা হলো, আমরা যদি এমনিতে স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়ার একটা প্রকারভেদ। এটা সাধারণত ডিমেনশিয়াকে এক্সপ্লেন করতেই আলঝেইমার্সকে ইউজ করা হয়, যদিও ডিমেনশিয়ার আরও প্রকারভেদ আছে, আলঝেইমার্স একটি প্রকার। বাট অন্যান্য প্রকারভেদ আমরা সাধারণত আলঝেইমার্স ডে বলতে ডিমেনশিয়া ডেকে আসলে বোঝাই। তো এটা ওল্ড এজের রোগ, এটা তো অলরেডি আমরা বলেছি যে এটা বয়োবৃদ্ধকালে হয়। সাধারণত 65 ইয়ার্স অ্যান্ড ওল্ড, 65 বছরের ঊর্ধ্বে এই রোগটা সাধারণত গণ্য করা হয়। যদি এর আগে হয় আমরা বলি আলঝেইমার্স বিফোর 65, আফটার 65 এর একটা ক্লাসিফিকেশনও আছে। কিন্তু আজকাল এই যান্ত্রিকতার জন্য বা বিভিন্ন কারণে আলঝেইমার্স কিন্তু আরও আগে আসছে। আমরা কিন্তু অনেক রোগী পাচ্ছি যারা 50-55ও আলঝেইমার্সে ভুগছে, অর্থাৎ ডিমেনশিয়াতে ভুগছে।
তো এই জিনিসটা এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, যে আমরা বলছিলাম যে আলোচনা করার কথা, স্যার বলছিলেন যে আস্ক আলজিমার্স, আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া। সো জানতে হবে আমাদেরকে যে এটা কী করে। তো খুব ইম্পর্টেন্টলি যে এটা কগনিশন, যেগুলি মানুষের কগনিশন, থট প্রসেস, সেই থট প্রসেসের মধ্যে মূলত অসুবিধাটা করে। তার চিন্তা শক্তিটা নষ্ট হয়ে যায়, তার জাজমেন্ট, বুদ্ধিটা নষ্ট হয়ে যায়, তার মেমোরি, স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে যায়, তার চলন পীড়নেও অসুবিধা হয়। যেহেতু তার স্মৃতিশক্তি, চিন্তা শক্তি, বিচার বিবেচনা নষ্ট হয়ে যায়, সেজন্য সে কিন্তু অনেক সময় উল্টো পাল্টো কাজ করতে পারে, বিহেভিয়ারাল প্রবলেম করে, আচরণগত সমস্যা তাদের ডেভেলপ করতে পারে। যেমন কীরকম আচরণ সমস্যা, সে হয়তো বুঝলোই না, একজনকে একটা আন্দাজি কথা বলে ফেললো, যেটা হয়তো ইনসাল্টিং বা অফেন্ডিং কথা বলে ফেললো। সে একজন পুরুষ আলজিমার্সে ভুগতেছে, সে হয়তো একজন মেয়ের সাথে অশুভন ব্যবহার করে ফেললো, কিন্তু সেটা কিন্তু তার না জেনে করছে, সেই জিনিসটা বুঝতে হবে আর কি। তাহলে এই বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিসগুলি কিন্তু হয়। কিছু কিছু মানসিক সমস্যার সাথে, এটাও পুরোটাই মানসিক সমস্যা, কিন্তু এর বাইরেও কিছু ডিলিউশন, কিছু ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে ডেভেলপ করে, যে কেউ আমার ক্ষতি করবে, এই কে আসলো, এই কে গেল, এই ধরে নিয়ে গেল, এরকম কিন্তু আসে, যে ধরে নিয়ে যাচ্ছে বা কিছু করে ফেলছে কিনা, এই অমুকটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই ঘর কিন্তু পুড়ে ফেলতেছে, এরকম কথাও কিন্তু বলতে পারে। হ্যালোসিনেশন অনেক সময় হয়, কানে গায়েবী আওয়াজ শুনে, যেটা এইগুলির সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কযুক্ত না। যেমন সে এই শুনতেছে যে তাকে ধরে নিতে আসতেছে, তার ছেলেকে ধরে নিয়ে আসতেছে, এরকম খবর তার কানের মধ্যে পৌঁছায়। তাহলে এই জিনিসগুলি আরেকটা ইম্পর্টেন্ট হয়, এর সাথে সাথে ডিমেনশিয়ার সাথে ডিপ্রেশন ডেভেলপ করে, বিষণ্ণতা, হতাশা, এগুলি ডেভেলপ করে, উদ্বিগ্নতা ডেভেলপ করে। তাহলে এই জিনিসগুলি আর কি আমাদেরকে দেখতে হবে, যে কগনিশনের কথা আমি বলছি, ইন্টেলিজেন্সের কথা বলছি, মেমোরির কথা বলছি, বিহেভিয়ারের অসুবিধাগুলির কথা বলছি, সাথে সাথে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ডিলিউশন, হ্যালোসিনেশন, এই সমস্ত জিনিস কিন্তু হতে পারে। এটা আলজিমার্সের মোটামুটি লক্ষণ চিহ্ন আর কি। তো এইটা কিন্তু অনেক সময় রোগী কিন্তু বুঝবে না। রোগী না বুঝে কিভাবে বুঝবেন? আশেপাশে যারা তারা কিন্তু বুঝতে পারবে যে তার তো এই অসুবিধা হচ্ছে, এখন আর সে মনে রাখতে পারছে না, বা এখন সে উল্টাপাল্টা করে ফেলতেছে। দেখা গেল একদিন হঠাৎ করে হাঁটতে গিয়েছিল পার্কে, আর রাস্তা খুঁজে পেল না, হারিয়ে গেল, রীতিমতো মিসিং হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম বয়োবৃদ্ধ একজন মিস হয়ে গেলে কিন্তু টেনশনের শেষ থাকে না পরিবারের। সো আগের থেকে যদি আমরা জানি না, তাহলে কিন্তু সুবিধা হয়। এবং এই জন্য ওল্ড এজ সাইকিয়াট্রির গোলেই হলো, এইম হলো যে আপনার কত আর্লি অ্যাসেস করা যায়। অ্যাসেস করলে কিন্তু রোগটা ধরা যাবে, বোঝা যাবে আগে থেকে। কত আর্লি ডায়াগনোসিস করা যায়, অ্যাসেস যদি করতে পারি তাহলে আমরা রোগটা নির্ণয় করতে পারি। যদি রোগটা আগে নির্ণয় করতে পারি, আগে চিকিৎসা করতে পারি, ম্যানেজমেন্ট করতে পারি। অ্যান্ড দ্যাট অফ আজকাল যেটা খুব ইম্পর্টেন্টলি প্রচলিত হচ্ছে, যে হাউ টু প্রিভেন্ট করা যায় কিনা। পাবলিক হেলথের মতো এখন মানসিক স্বাস্থ্যের মধ্যে বা এই সমস্ত ক্ষেত্রেও প্রিভেনশনের, রোগ প্রতিরোধের একটা বিষয় কিন্তু সবসময় চলে আসছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে একটু আলজিমার্স ডিজিজ সম্পর্কে বেসিক ওভারভিউ দেওয়ার জন্য। স্যার, আপনার কাছে এখন একটু আসি, একটু জানতে চাই স্যার, এই যে স্যার বলছিলেন আলজিমার্স ডিজিজ ডিমেনশিয়ার একটি প্রকারভেদ, এই আলজিমার্স ডিমেনশিয়া বা এই যে ভুলে যাওয়া, যেটাকে আমরা ফরগেটফুলনেস বলতে পারি, এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? ভেরি গুড কোয়েশ্চেন। যেটা প্রফেসর আজিজ বলেছে, ডিমেনশিয়াটা হচ্ছে আমব্রেলা টার্ম। এর ভেতরে আছে আলজাইমার্স, আছে ভাস্কুলার ডিমেনশিয়া, আছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, আছে লিভ বডি ডিমেনশিয়া, হান্ড্রেডস অফ। কিন্তু দেখা গেছে যে ডিমেনশিয়ার 60 থেকে 80% হয়তো আলজিমার্সের কারণ হচ্ছে, যে কারণে এখন আলজিমার্স এবং ডিমেনশিয়া সমর্থক শব্দ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন এই সবগুলোরই কিন্তু প্রধান সিমটম যদি আমি বলি, ওই প্রধান সিমটম হচ্ছে ভুলে যাওয়া, মেমোরি প্রবলেম। তারপর আমাদের অন্যান্য সমস্যাগুলো আসে, সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এবং এই সমস্যাগুলো শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক হতে পারে। কিন্তু প্রতিটি জিনিসই কিন্তু বেসিক্যালি হচ্ছে ভুলে যাওয়া থেকে, অর্থাৎ এইখানে মস্তিষ্কের পরিবর্তন হয়। এ নিয়ে অনেক মতভেদ আছে বা রিসার্চ চলছে যে কেন মানুষের বার্ধক্য আসে, আলজাইমার্স আছে। এটি নিয়ে প্রথম যে কথাটা বলা হয় যে তার ব্রেনের মধ্যে এক ধরনের পরিবর্তনের, জৈব রাসায়নিক পরিবর্তন হয়, ব্রেনটা শুকিয়ে যায়, এবং জেনেটিক যে ফ্যাক্টরটা, হ্যাঁ, বংশগতি, তার জীবনাচার, লাইফস্টাইল, এগুলো তো আছেই। সম্প্রতিকালে ফ্রি রেডিক্যাল তত্ত্বটাও খুব কাজ করে, যে আমাদের দৈনিক
বা দৈনন্দিন জীবনে যে বিপাকীয় প্রক্রিয়া, যে মেটাবলিজমটা প্রতিদিন হচ্ছে সারা শরীরে, তার ফলে কিছু কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেটা একটু বিষাক্ত জিনিস। এই ফ্রি রেডিক্যালগুলোও কিন্তু আমাদের কোষকে নষ্ট করে এবং মস্তিষ্কের কোষকেও নষ্ট করে। ফলে হচ্ছে কি, এটা আমরা ঠেকাতে পারছি না, পারা সত্যিকার কঠিন। যদি গবেষণা বলছে যে হ্যাঁ, এখন টেলোমেরিক ডিএনএ বা ইত্যাদি এ ধরনের কিছু কিছু জিন যেগুলা হেল্প করে এই ক্ষয় রোধ করতে, কিন্তু সেগুলোও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। ফলে এমন না যে টেলোমেরিক জিন যদি আমাদের এই ক্ষয় রোধ করে দেয় তাহলে যে মানুষ মৃত্যুঞ্জয় হবে, তা কিন্তু নয়, কারণ টেলোমেরিক জিনও এক সময় নষ্ট হবে। সুতরাং এটি একটা গভীর এবং খুবই জটিল একটা আলোচনার বিষয়। তবে নিঃসন্দেহে এটি নিয়ে গবেষণা শেষ নাই। কী করে আরও বেশি বাঁচা যায় তা নিয়ে আমাদের চাইতে পাশ্চাত্যে আরও বেশি তারা ব্যস্ত, এবং তারা আরও বেশি বাঁচে, তাদের আলজেইমার্সের সংখ্যা আরও অনেক অনেক বেশি। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, স্যার শুরুতে আপনি বলেছিলেন এই আলঝেইমার্স ডিজিজটা হচ্ছে একটা এইজ লিমিট বলেছিলেন, যে ইউজুয়ালি 65-এর অ্যাবভ আমরা দেখতে পাচ্ছি ইদানিং। কিন্তু স্যার এই এইজটা ছাড়াও আর কি কোনো ট্রিগারিং ফ্যাক্টর বা পজিটিভ এজেন্ট আছে যার কারণে এই ডিজিজটা এখন এত র্যাপিডলি ডেভেলপ করছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু এর আগে আমি স্যারের সাথে যে প্রশ্নটা করেছিলেন সেটার সম্বন্ধে আর একটু কথা বলি। আপনি বলেছেন যে ফরগেটফুলনেস, ডিমেনশিয়া এগুলি এক জিনিস কিনা, এই জিনিসটা একটু ক্লিয়ারিফাই করতে চাই। ফরগেটফুলনেস যেটা মানে ভুলে যাওয়া যে বিষয়টা, সেটা কিন্তু যে কোনো বয়সে যে কারো যে কোনো সময় হতে পারে। ফরগেটফুলনেস একটু সাময়িক ক্ষণস্থায়ী কিন্তু বিষয়টা, হ্যাঁ, সেটা একটু উদ্বিগ্নতার জন্য হতে পারে, বিষণ্ণতার জন্য হতে পারে, এমনিতেও হতে পারে। কোথায় মরিচটা রাখছিলাম সেটি খেয়াল নেই, এখন চাবিটা কোথায় রাখলাম খেয়াল নেই, পরক্ষণে মনে পড়ছে হয়তো। এটা হলো ফরগেটফুলনেসের বিষয়টা। ডিমেনশিয়াটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট জিনিস ইন দ্য সেন্স যে সেটা কিন্তু ব্রেইনের বিশেষ বিশেষ জিনিসের ব্যত্যয় ঘটে, সেটা স্ট্রাকচারাল গঠনগত হোক, ফাংশনাল কার্যক্রমের দিকে হোক। যেমন স্যার যেটা বলছিলেন, কিছু কেমিক্যালসের পরিবর্তন, যেমন অ্যাসিটাইলকোলিন নামে একটা কেমিক্যালস, তার কমে যায়। আবার স্ট্রাকচারাল স্যার যেটা বলছিলেন যে ভাস্কুলার রক্ত চলাচল কমে যায়, রক্ত চলাচল স্বল্প হয়ে যায়। স্ট্রাকচারাল মানে গঠনগত ছোট হয়ে যায়, ব্রেনটা টোটাল ব্রেনটা ছোট হয়ে যায়। জিনিসগুলো কিন্তু এইরকম বিষয়টা। এবং আমরা কিন্তু আরও যদি ওইভাবে জানি তাহলে জানবো যে কিছু কিছু ডিমেনশিয়া আছে যে ডিমেনশিয়াগুলি আবার ভালো হয়ে যায়। রিভার্সিবল অ্যান্ড ইররিভার্সিবল এভাবে কিন্তু ভাগ করা যায়। রিভার্সিবল যেমন যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ডিমেনশিয়া হয়, স্মৃতিভ্রংশ হয়, এটা যদি আমি ডায়াগনোসিস করতে পারি তাহলে ভিটামিন B12 দিলে কিন্তু ভালো হবে। হাইপোথাইরয়েডিজমের ডিমেনশিয়া লাইক ফিচার হয়, থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের ফাংশন যদি কম হয় তাহলে আপনি চিকিৎসা করলে কিন্তু ভালো হবে। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, ব্রেনের ভিতরে পানি থাকে, সেই পানিটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডিমেনশিয়ার মতো ফিচার হয়, তাহলে ওইটা যদি আমি চিকিৎসা করে ফেলি তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। তো এরকম বিষয় কিন্তু আছে। আর যেটা আপনার অ্যালঝেইমার্স, সেটা অন্য গঠনগত বিষয় হয়, এগুলি আলোচনা করা বোধহয় ওরকমই হবে না, ঠিক হবে না। বাট এই জিনিসগুলি এরকম। ফরগেটফুলনেসে যদি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা পেশাগত কাজে ব্যাঘাত করে তাহলে কিন্তু ইভালুয়েট করে দেখতে হবে যে এটা ডিমেনশিয়ার কোনো প্রকারভেদ কিনা। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। ডিমেনশিয়ার জন্য স্যার অলরেডি বলেছেন, আমি কিছু কথা বলেছি, যে একটা হলো অ্যালঝেইমার, যেখানে গঠনগত বিষয় কিছু কেমিক্যালসের পরিবর্তন হয়, গঠনগত কিছু পরিবর্তন হয়, হ্যাঁ, বায়োকেমিক্যালসের পরিবর্তন হয়। আবার মাল্টি ইনফাক্ট ডিমেনশিয়া যেটা ভাস্কুলার, মানে সেখানে রক্ত চলাচল কমে যায়, যেমন অনেক হাইপার টেনশন মানুষের অথবা স্ট্রোক, রিপিটেড স্ট্রোক হয়, ব্রেইনে স্ট্রোক হচ্ছে, তখন কিন্তু বিভিন্ন জায়গাতে রক্ত চলাচল হচ্ছে না, তো সেই জায়গার জন্য ডিমেনশিয়া হচ্ছে, মানে স্মৃতিভ্রংশ বা এগুলি অসুবিধা হচ্ছে। আবার স্যার বলছিলেন কিছু লিউই বডি ডিমেনশিয়া, অনেক গঠনগত আরও কিছু বিষয় আছে যেগুলির জন্য কিন্তু ডিমেনশিয়া হতে পারে। তো এই মূলত কিন্তু এরকম স্পেসিফিক্যালি দুই একটা ইনফেক্টিভ এজেন্ট থেকে হইতে পারে, যেমন এইচআইভি, যার এইচআইভি হয়েছিল, এইডস হয়েছিল, সেটা তো এইডস একটা ভাইরাস দ্বারা হয়, সুতরাং সেই ভাইরাস কিন্তু ডিমেনশিয়া করতে পারে। তো আবার মনে করেন যে টার্সিয়ারি সিফিলিস, সেগুলি করতে পারে, বাট এগুলি খুব রেয়ার, কম সংখ্যায় হয়। হ্যাঁ, কিছু কিছু এনকেফালাইটিস থেকে হতে পারে, সেগুলি তো তাহলে ভাইরাল কারণে হয়, তো এই জন্য ইনফেকশন হয়। বাট স্পেসিফিক্যালি এরকম ইনফেকশন আমরা যেগুলি আলোচনা করছি আর কি, ডিমেনশিয়া, অ্যালঝেইমার্স বলি, মাল্টি ইনফাক্ট বলি, এইগুলি কিন্তু ইনফেক্টিভ কোনো এজেন্ট দ্বারা, ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা ওইরকমভাবে হয় না। বাট আমি যে দুই একটা উদাহরণ দিলাম, ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হতে পারে, বাট ওভারঅল ডিমেনশিয়াটা কিন্তু ওইখান থেকে হয় না। আচ্ছা,
স্যার এখন আপনার কাছে একটু আসতে চাই। স্যার এখন তো বিশ্বে এই আলঝেইমার্স ডিজিজের যে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, কারণ মানুষের গড়ায়ু বাড়ছে, আমাদের সাথে সাথে আমাদের ওল্ড সিটিজেনের সংখ্যাও বাড়ছে। একটু জানতে চাই স্যার, যদি পরিসংখ্যানের দিক থেকে যে বাংলাদেশে বা আমাদের যে উন্নত বিশ্বে এই সংখ্যাটা কিরকম, যদি মেল ফিমেল রেশিও? হ্যাঁ, আমি বলি সাধারণত ফিমেলে বেশি হয় আলঝেইমার্স। বাংলাদেশ সারা পৃথিবীতে যে দেখা যাচ্ছে এখন যে আপনার অ্যাজ এ হোল বয়োবৃদ্ধদের সংখ্যা অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে। বাংলাদেশে এখন এই মুহূর্তে বলা হয় যে প্রায় 1.5 কোটি লোক যাদের বয়স 60-এর বেশি, এবং আগামী 2050-এ এটা হয়তো আরও অনেক অনেক বেড়ে যাবে, প্রায় 5 কোটির মতো হয়ে যাবে। সারা পৃথিবীতে কিন্তু এই জিনিসটা এইভাবে ছুটছে। আর খুব সংখ্যা যদি আপনি বলেন তাহলে বলা যায় প্রতি 1000-এ বাংলাদেশে একজন ডিমেনশিয়া আক্রান্ত হচ্ছে, এবং সারা পৃথিবী জুড়ে 7.7 মিলিয়ন মানুষ প্রতি বছর অ্যালঝেইমার্সে ঢুকছে। সত্যিকার অর্থে এই যে মানে একটা পরিসংখ্যান, এটা খুব ভয়াবহ পরিসংখ্যান কিন্তু। হ্যাঁ, আমি আগে বলেছি যে এই পরিসংখ্যান নিয়ে চলতে যদি থাকে তাহলে কিন্তু এইটার মোকাবেলা করার সক্ষমতা বর্তমান যুগে কারো নাই, কোনো বড় লোক দেশেরও বোধহয় নাই এরকম। কারণ জিনিসটা এইরকম যে অন্য 5টা রোগের মতো তো নয়, এখানে শারীরিক, মানসিক, সামাজিক সব কিছু জড়িত আছে। যখন এবং এখনকার দিনে কি হচ্ছে আপনি দেখেন, যখন কোনো বাবা বা মা বা দুজন আলঝেইমার্সে আক্রান্ত হচ্ছে, কি হয় বেশিরভাগ ক্ষেত্রে 1-2 বাচ্চা কেউ থাকে না, কিন্তু বাসায় 2 মানুষ থাকে। কে দেখবে তাদেরকে? তারা তো পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল থাকে। ফলে হয় কি, এই সমস্যার সমাধান তো এখনও আমাদের দেশে তো অন্তত এমন কোনো প্রতিষ্ঠান খুব কম আছে যে প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে আমরা হেল্প করতে পারি। সুতরাং তারা কিন্তু খুবই অসহায়। আর প্রাতিষ্ঠানিক সাহায্যের কথা যদি বলেন, পাশ্চাত্যে কিন্তু অনেকদিন আগেই শুরু হয়েছে, ওল্ড হোম ইত্যাদি ইত্যাদি। সেখানেও যে খুব ভালো একটা সার্ভিস তা নয়, সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে। আবার এটাও আছে, আমরা হয়তো ভাবি যে একবার ওল্ড হোমে দিলে আর আসবে না, তা নয়। অনেক ওল্ড হোমের সিস্টেম আছে, হ্যাঁ কিছুদিন রেখে আসলো আবার নিয়ে আসলো, এরকম হয়। কিন্তু ওল্ড হোমের যে পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু, সেখানেও কিন্তু বেশ কয়েক বছর আগের একটা পরিসংখ্যান, আমেরিকায় 4.5 লক্ষ রেসিডেন্টকে, বৃদ্ধকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল, এবং সেই প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মী জিনিসটা এড়িয়ে গেছে, কিন্তু প্রায় 10% কর্মী বলেছে আমরা নিজেরাও এই কাজের সঙ্গে জড়িত ছিলাম। সুতরাং আপনি দেখেন যে জিনিসটা কোন পর্যায়ে যাচ্ছে। যত বেশি বয়স বাড়বে তত বেশি বা আলঝেইমার্স হবে, এবং সত্যিকার অর্থেই জিনিসটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে যতদিন না আমরা একটা ধন্বন্তরী কোনো ওষুধ বের করতে পারছি। স্যার, একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্ট হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। জি প্লিজ। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আমরিন বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার কোশ্চেন হচ্ছে, আজকে আপনাদের যে টপিক যে অল হেলথ, তো আমাদের একজন মুরব্বী আছেন, ওনার হচ্ছে মানে এমনি তাকে থেকে খুবই শান্তশিষ্ট মানুষ ছিল, মানে মুখ দিয়ে কথাই বেরোতো না এই অবস্থা। কিন্তু এখন যেটা হয়েছে, উনি পারিবারিক মানুষ মানে পরিবারের কাছ থেকে মানে কষ্ট পাওয়ার পর থেকে মানে কিছু ইস্যুতে এখন ইনি একটু বদমেজাজি হয়ে গেছে। হ্যাঁ, এখন এইটা কি ওনার মেন্টাল হেলথ হিসেবে আমরা কাউন্ট করবো, বা এটার জন্য কি ডক্টর দেখানোর প্রয়োজন আছে কিনা, এটা একটা কোশ্চেন। আর সেকেন্ড, আমি একটু জানতে চাচ্ছি, আপনাদের বিষয়টা আজকে এজড পারসন নিয়ে কথা বলতে হবে, তো ইয়াং পারসনদের ব্যাপারে কি কোশ্চেন করা যাবে? কোশ্চেন করা যাবে, সময় তো কম আমাদের আসলে। ওকে, তো ইয়াংদের নিয়ে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ওই সেম ওনার যে মেয়ে আছে, তার হচ্ছে মানে ওই মেন্টাল যে প্রবলেমের মধ্যে দিয়ে ওরা গেছে, পরিবার থেকে যে সমস্যার মধ্যে থেকে, তারপর থেকে ওনার মেয়ে এমনিতে স্ট্রং থাকলেও মানে ভয় পায় এখন, মানে একটু সাউন্ড হইলে কেঁপে উঠে যে আবার না মনে হয় কোনো প্রবলেম, আমার মনে হয় কোনো বিপদ। তো এইটার জন্য কি মানে ইয়াং এজে মানে ডক্টর দেখানোর দরকার আছে কিনা, এই দুটো হচ্ছে কোশ্চেন। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং প্রশ্নটি করার জন্য। আমরা আলোচনা করছি আপনার প্রশ্নের উত্তর সম্পর্কে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই। আপনি 2টা প্রশ্ন করেছেন, খুব খুশি হয়েছি আপনার প্রশ্নের জন্য। নাম্বার 1 যেটা, যে এজ যখন বেশি হয়, মানুষ যখন বয়স বাড়ে তখন তার রেজিস্ট্যান্স কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এরকমভাবে মনেরও যে চাপ, মনের চাপ নিতে পারে না, তার সেই প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, আমরা বলি রেজিলিয়েন্সটা কমে যায়। সুতরাং রেজিলিয়েন্স যখন কমে যায় তখন তার রাগটা বেশি হয়, মানে যখন নিতে পারি না তখনই তো রাগ করি। তো সেইটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আরেকটা ইস্যু হলো যে আমরা অনেক সময় এই বয়সে, আমার এই বয়সে বা আপনার বয়সে হয়তো আমরা কি করি, একটা জিনিস ভাল লাগলো না
কিন্তু গ্রহণ করি না, কিন্তু মনে চেপে রাখি, প্রকাশ করি না। কিন্তু যখন বয়স বাড়ে তখন ইনহিবিটেড, মানে ইনহিবিশনটা থাকে না, মানে এই যে দমন করে রাখার বা চেপে রাখার যে ক্ষমতাটা, নিয়ন্ত্রণের যে ক্ষমতাটা, সেটা নষ্ট হয়ে যায়। তখন সে রিঅ্যাক্ট করে, সহজেই রিঅ্যাক্ট করে। এই দুইটা মানে ব্যাখ্যা আর কি, কেন উনি রিঅ্যাক্ট করেন বা উনি যে রিঅ্যাক্ট করেছেন বা করছেন, এটা অস্বাভাবিক না। ডিমেনশিয়াতে বা বোড়া একটু বয়স যদি বেশি হয় তাহলে রিঅ্যাকশন একটু বেশি হয়। দুইটা কারণেই বললাম, আবেগ নিয়ন্ত্রণও থাকে না এই সময়, এই দুইটা বিষয়। এবং সেটা যদি এরকম হতে পারে যে এটা একটা ডিপ্রেশনের পার্ট হতে পারে, এটা একটা অ্যাংজাইটির পার্ট হতে পারে, সেই হিসাবে তো চিকিৎসা করার অবশ্যই দরকার আছে বলে আমার মনে হয়। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো যে ইয়াং যার কথা বললেন, উনি কিন্তু এই জিনিসটা ফেস করে নাই আগে, কখনো মোকাবেলা করে নাই। তার কাছে এটা কিন্তু একটি উদ্বিগ্নতার বিষয় ছিল, তার কাছে এটা কিন্তু হঠাৎ একটি বিষয় ছিল যেটা সে নিতে পারে না, বিয়ার করতে পারে না। এবং যেহেতু নিতে পারে না, উদ্বিগ্নতা, সেই জন্য সে যে অসুবিধার কথা বলেছেন, সে কেঁপে উঠে বা ভয় পায়, এটা কিন্তু একটা উদ্বিগ্নতাজনিত সমস্যা। এটা আলাদাভাবেও হতে পারে, আবার এই রিয়েকশন থেকেও হতে পারে। সুতরাং এই উদ্বিগ্নতার তো অবশ্যই চিকিৎসা করা যাবে, সেই জন্য তাকেও চিকিৎসার আওতায় যদি আনা যায় তাহলে খুবই ভালো হয়। বাট সাধারণভাবে উদ্বিগ্নতার চিকিৎসা যদি আপনার সাপোর্ট দেন বা ওই বয়োবৃদ্ধকে যদি আপনারা সাপোর্ট দেন, তার মনটা বোঝার চেষ্টা করেন, তাহলেও কিছু না কিছু তো উপকার পাওয়াই যাবে। ডাক্তারের কাছে আনলে তো হবেই, বাট নিজেরাও কিছু চেষ্টা করলে কিন্তু কিছু লাভ তো অবশ্যই হবে। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এখন স্যার একটু আপনার কাছে জানতে চাই স্যার, এটা তো ডিমেনশিয়ার একটি প্রকারভেদ আমরা শুরু থেকেই জেনে আসছি, আলঝেইমার্স ডিজিজটা। তো ওই পেশেন্ট ছাড়া পারিবারিক যে সদস্যরা রয়েছেন পরিবারের, বাকিরা আসলে কিভাবে বুঝতে পারবে যে তাদের পেশেন্টটা আসলে এই ব্যাপারে আক্রান্ত? কারণ তারা আগে বুঝলে তারপরেই তো আমাদের ডক্টরদের শরণাপন্ন হবেন তারা। চমৎকার প্রশ্ন এটা, যেটা একটু আলোচনা হয়েই গেছে যে আমরা সাধারণ ভুলে যাওয়া আর ডিমেনশিয়ার ভুলে যাওয়ার মধ্যে তফাৎটা কি। ধরেন আপনি আপনার চশমাটা কোথায় রাখলেন, আপনার মোবাইলটা কোথায় রাখলেন, এরকম ভুল কিন্তু প্রায় হয়। এই 50-এর পরে এমনি আপনি একটা ছেলেকে ডাকতে যে আরও 3 জনের নাম ডাকলেন, এটা ধরে নিতে পারি আমরা যে এটা জীবনচক্রের একটা সাধারণ ব্যাপার, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে যে ছেলেটার সাথে আপনি 1 ঘন্টা আগে কথা বললেন, তার 1 ঘন্টা পরে আপনি তাকে চিনতে পারছেন না, সকালে নাস্তা খেলেন, কিছুক্ষণ পর বোঝা আমার নাস্তা দিল না তো আজকে, দিয়ে একটা রীতিমতো রাগারাগি ব্যাপার। হ্যাঁ, তো এইরকম যদি চলতেই থাকে তখন কিন্তু বাড়ির লোকজনদের অটোমেটিক একটা চিন্তা আসবে। নর্মালি কিন্তু খুব একটা আসে না, এই জন্য অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, অনেকে আবার আমরা এমনও দেখেছি যে ডাক্তারের কাছে এনেছে অন্য কারণে, ডাক্তার হয়তো তখন নানা রকম প্রশ্ন করতে করতে দেখা গেলো যে তার শুধু ডিপ্রেশন না, তার ডিমেনশিয়াও আছে। শুধু বাড়ির লোকদের বোঝাটা খুব জরুরি যে ভুল হবে, খেয়াল করতে হবে যে ভুলটা তার রিপিটেডলি হচ্ছে কি না, এবং ভুলটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সমস্যার সৃষ্টি করছে, এবং যে মানুষটা আগে এরকম ছিল সে এখন এরকম হয়ে যাচ্ছে, এবং এই ভুলের জন্যে সবারই প্রবলেম হচ্ছে। যে ব্যাপারটা হয় কি যে আসলে তার তো অনেকগুলো ডোমেইন, অনেকগুলো ব্রেনের অনেকগুলো ফ্যাকাল্টি ইনভলভ হয়, যেটা আগে বলেছি যে তার থিঙ্কিং চলে যায়, তার মেমোরি চলে যায়, তার বিচার বুদ্ধি বিবেচনা লোপ পায়, অনেক কিছু লোপ পায়। ফলে হয় কি, এবং তার আবেগের নিয়ন্ত্রণ কমে যায়। ফলে হয় কি, তার মধ্যে একটা দারুণ সীমাবদ্ধতা চলে আসে, প্রতিটি কাজে সীমাবদ্ধতা আসে, যেটা হয় কি বাড়ির সকলকে উত্ত্যক্ত করে। ওই যে একটু আগে একজন বললো না যে উনি খুব খিটমিটে হয়ে যায়, হয় কারণ তার ওই আবেগের নিয়ন্ত্রণ কমে যায়, এবং এটি চলতেই থাকে। তাহলে কিন্তু তার যারা কেয়ার গিভার তারা কিন্তু আস্তে আস্তে এক সময় বিরক্ত বোধ করবে। সুতরাং এইটি খেয়াল রাখতে হবে একটু যে এই ভুলগুলা কতটা গভীর হচ্ছে, কতটা দীর্ঘস্থায়ী হচ্ছে, এবং কতটা তার ব্যক্তিগত জীবনকে, তার পারিবারিক জীবনকে এবং তার অফিস আদালত ইত্যাদি সব কিছুতে ইন্টারফেয়ার করছে। তখন অবশ্যই আমাদেরকে ভাবতে হবে যে বোধহয় তার স্মৃতিভ্রষ্ট বা ডিমেনশিয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ। স্মৃতি নিয়ে একটা কথা বলি স্যার, যেটা বলছি আমরা সবাই বলছি আমার কি স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। একটা যারা বাসার লোকজন আর কি, তাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে, অনেক সময় যারা অ্যালঝেইমার্স বা ডিমেনশিয়াতে যারা ভোগে, তাদের পুরনো মেমোরি কিন্তু সহজে নষ্ট হয় না। এটা একটা রিবট ল বলে একটা আইন আছে, যে পুরনো জিনিস তার মনে থাকে। সে দেখা গেল 30 বছর 40 বছর আগে কে কী করছিল, কোন দিক দিয়ে কী হইলো, কীভাবে ঝড় আসছিল, কীভাবে ঘর ভাঙছিল, সেটা সে হুবহু বলে যেতে পারে। অমুক গানটা হয়েছিল, অমুক নাটকটা হয়েছিল, সেটা হুবহু বলে যেতে পারে। বাট প্রবলেম হলো রিসেন্ট মেমোরিতে। সাধারণত রিসেন্ট মেমোরিটা আগে এফেক্ট হয়,
এখন কি খেলো একটু পরে বলতে পারে না, কিন্তু পুরোটা বলতে পারে। সেই জন্য অনেক সময় বাড়ির মানুষের এটা একটু ভুল হয়ে যায়, কারণ সে যখন পুরনো সব কথা বলতে পারতেছে, তারা কিন্তু এই জিনিসটা একটু দেরিতে বোঝে যে রিসেন্টটা যে নষ্ট হয়ে যায় আগে, এই জিনিসটার ধারণা থাকে না, তো সেই জন্য একটু ভুল হয়ে যায়। এটাই মনে করে দেওয়ার জন্য ভুল বুঝেও যে তোমার তো সেই পুরনো কথা ঠিকই মনে আছে, ঠিকই মনে আছে, এরকম কথা বলে আর কি। আবার স্যার যেগুলো বলেন সেই সাথে সাথে অনেক সময় দেখা গেল যে সে প্রস্রাব করতে গেল, ঠিক ওয়াশরুমটাতে না গিয়ে ঘরের কোণে প্রস্রাব করে দিল। এই জিনিসগুলি খুব কমনলি পাওয়া যায়। কিন্তু এই যে স্যার যেটা বলেন খাওয়ার বিষয়টা, খেয়ে আবার বললো যে কখন খাবার দিলাম, আমার তো খাবার দেওয়া নেই, এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্টলি দেখা যায় আর কি। স্যার আপনার সাথে কথা প্রসঙ্গে একটু বলতে চাই, আপনি শুরুতে বলছিলেন যে কিছু কগনিটিভ ডিসফাংশনও এখানে দেখা যাচ্ছে, ট্রেমরও হয় অনেক সময়। এগুলোর সাথে যদি একটু এই আলজাইমার্সটাকে একটু সংযোগ করতে চাই, তাহলে যদি একটু বলেন। কগনিশন, যে এটা কগনিশন মানে হলো থট, চিন্তা শক্তি, অনুভূতি, হ্যাঁ, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, মনোযোগ দেওয়াটা, এটা কগনিশনের জাজমেন্ট, এটা কগনিশনের পার্ট। তো এগুলি তো সবগুলি তো নষ্ট হচ্ছেই, এগুলি নষ্ট হচ্ছে। কিন্তু যেটা হিসাব করতে হবে না, এই কগনিশন বা এই অ্যাটেনশন, কনসেন্ট্রেশন কিন্তু অ্যাংজাইটিতে নষ্ট হয়, উদ্বিগ্নতাতে নষ্ট হয়, বিষণ্ণতাতে নষ্ট হয়, এমনিতে ডেলিরিয়াস স্টেট। আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে, ওল্ড এজ সাইকিয়াট্রিতে 3D বলি আমরা, খুব কমনলি 3D। একটা হলো ডিমেনশিয়া, একটা হলো ডিপ্রেশন, একটা হলো ডেলিরিয়াম। ডেলিরিয়ামে কিন্তু এই যে অস্থির করে, অস্থির প্রকৃতির করে, কেন করে তার কিন্তু ডেলিরিয়ামের কারণগুলির মধ্যে আপনারা জানেন, আমরা সবাই জানি, ওল্ড এজে অনেক কমরবিডিটিস থাকে, অনেক রোগ সাথে থাকে, যেমন উচ্চ রক্তচাপ কমন, ডায়াবেটিস খুব কমন, কোলেস্টেরল বেশি থাকে খুব কমনলি, আর্থ্রাইটিসের ব্যথা থাকে, এটা কমনলি থাকে। তারপরে মনে করেন যে পেটে ব্যথা, কোমরে ব্যথা, চোখে কম দেখি, শ্বাসকষ্ট, এই সমস্ত জিনিস থাকে। এইগুলি থাকার ফলে হয় কি, অনেক সময় ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়ে যায়, অনেক সময় গ্লুকোজ বেশি কমে যায়, গ্লুকোজ বেশি বেড়ে যায়, অনেক সময় ক্রিয়েটিনিন বেশি বেড়ে যায়, কিডনি রোগ থাকে তাদের, ক্রিয়েটিনিন বেড়ে যায়, ক্রিয়েটিনিন কমে যায়। এই সমস্ত যখন জিনিস হয় না, তখন কিন্তু একটা জগা খিচুড়ি হয়ে যায়। সেই জন্য ওল্ড এজ সাইকিয়াট্রি বা ওল্ড এজের যে ইলনেসগুলি, সেগুলি ফোকাসটা করতে হয় মাল্টি সেক্টর থেকে, মাল্টি ডিসিপ্লিনারি থেকে। সেখানে মেডিসিনেও দেখবে, নেফ্রোলজি দেখবে, কার্ডিওলজিস্ট দেখবে, সাইকিয়াট্রিস্ট দেখবে, নিউরোলজিস্ট দেখবে, এরকম মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটাতে কিন্তু আমাদেরকে যেতে হয়। এই জিনিসটা কিন্তু আমরা ইম্পর্টেন্টলি মার্ক করব। এটা স্পেসিফিক একটা রোগ ঠিক আছে, কিন্তু এই রোগটার পিছনে আমি যদি ডিমেনশিয়ার কথা বলি, অথবা আমি যদি ডেলিরিয়ামের কথা বলি, এর পিছনে কি কি আছে, সেই জিনিসগুলো কিন্তু খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। এটা কি কোনো ব্রেন টিউমারই হয়ে গেল, এটা কোনো মেনিনজিওমা হয়ে গেল, এটা কি ক্ষয়জনিত হলো, এটা কি আর কোনো কারণে হলো, সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা কি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলো, B12 ডেফিসিয়েন্সিতে হলো, এগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। জি স্যার, আমি একটা পাশ্চাত্যে কিন্তু আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা আলজাইমার্সের জন্য বিরাট ঝুঁকি, সেটা হলো অ্যালকোহল। তো এই যে স্যার আলজাইমার্স ডিজিজ, এখানে তো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা স্যার বলছিলেন, একটু জানতে চাই এটার প্রতিরোধ করার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে অ্যাজ আ ফ্যামিলি অ্যান্ড অলসো অ্যাজ আ সোসাইটি? খুবই দরকার এটা, যাই হোক, যতটুকুই হোক, কিন্তু প্রিভেনশনের জন্য আমাদের প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল। হ্যাঁ, আমরা দেখেছি যে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, তার মধ্যে শারীরিক, উনি যেটা বলেছেন অলরেডি আজি, যে ডায়াবেটিস বলেন, উচ্চ রক্তচাপ বলেন, সিওপিডি বলেন, ইত্যাদি নানা রকম যে সব মানসিক রোগ, নেফ্রোলজি, কিডনির, সবগুলোই কিন্তু কিছু না কিছু হলেও বয়স্ক ব্যক্তিদের জন্য রিস্ক ফ্যাক্টর ফর ডিমেনশিয়া। সুতরাং আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, রেগুলার একটু চেক আপ করতে হবে, এবং লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন তার হাঁটা চলা, খাওয়া দাওয়া ইত্যাদি এই বিষয়গুলো আমরা রাখতে পারি সাথে। এবং যেটা বললাম, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই বিষয়গুলো যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, একজন মানুষের কিন্তু অনেকটা হলেও আর্লি ডিমেনশিয়া বা ডিমেনশিয়ার এটা অনেকটা চান্সটা অনেকটা কমিয়ে দেওয়া যেতে পারে। হয়তো আপাতত প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের এটুকুই বোধহয় খুব বেশি কার্যকরী হতে পারে। আচ্ছা স্যার, স্মোকিংও নিশ্চয়ই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এই সব ক্ষেত্রে। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাই আমি, যে স্যার তো বললেন আমাদের প্রিভেনশনের জন্য, এটা তো একটা স্যার সোশ্যাল ট্যাবু বা সোশ্যাল স্টিগমাও, তো সমাজের আসলে কি রোল আছে এই ডিজিজটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে? সমাজ তো সব কিছুই করবে। সমাজ তো একটা পরিবার, আমি, পরিবার, সমাজ, সমাজের অনেক রকম রোল আছে। প্রথম কথা হলো সমাজকে বুঝতে হবে, এই যে ওইখানে লোকটা যে হাঁটছে বা লোকটা যে রাস্তা হারিয়ে ফেলেছে, এটা কোনো তার দোষের জন্য না।
অতএব অথবা সমাজকে বুঝতে হবে যে এই ভদ্রলোক এই বয়সে 70 বছর বয়সে একজন মেয়ের সাথে এরকম করে কথা বললো, এটা কিন্তু একটা রোগের জন্য। সুতরাং সমাজকে এই ব্যাপারে অ্যাওয়্যার হইতে হবে, সমাজকে সচেতন হতে হবে যে আলজিমার্স বলে অথবা ডিমেনশিয়া বলে একটা রোগ আছে, যে রোগটা এরকম এরকম হয়, এই বয়সে হয়, এবং তখন সে মনে রাখতে পারে না, বিচার বুদ্ধি কমে যায়। তাহলে সমাজ তার প্রতি কোনো রূঢ় ব্যবহার করবে না, সমাজ তার খেয়াল নিবে, কেয়ার করবে। বিকজ এই লোকটা একদিন আমাকে কেয়ার করতো, আপনাকে কেয়ার করতো। সুতরাং আমাকে বুঝতে হবে যে তাকে কেয়ার করা আমার অবশ্যই দায়িত্ব, বয়োবৃদ্ধদের কেয়ার করা। সমাজ কিন্তু আপনার এই যে এনভায়রনমেন্টটাকে হেলদি করতে পারে, যেমন ড্রাগের কথা স্যার বলছিলেন, অথবা অ্যালকোহলের কথা বলছিলেন, অথবা এই সমস্ত জিনিস, এগুলি থেকে কিন্তু আমরা সমাজ আগে থেকে কাজ করতে পারে। সমাজ যদি গভর্নমেন্ট, রাষ্ট্র যদি কাজ করে যে আমরা সবাইকে একটু চেক আপ করিয়ে নিব, আগে অ্যাসেসমেন্টের জন্য আগে চেক আপ করে নিব, তার ব্লাড সুগারটা দেখে নিব, অথবা তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে রাখবো, অথবা আপনার যেটা স্মোকিং ইনহিবিট করব, অথবা তার কোলেস্টেরল বেশি আছে কমিয়ে নেব। কারণ কোলেস্টেরল আমরা জানি, কোলেস্টেরল যদি একটু বেশি হয় তাহলে রক্তবাহী নালীগুলি সংকুচিত হয়ে যাবে, তাহলে স্ট্রোক হতে পারে, অথবা এই যে মাল্টি ইনফাকশন ব্রেনে যেটা, সেটা হতে পারে। তাহলে এইটাও কিন্তু করতে পারে। সুতরাং সমাজ সমস্ত জায়গাতেই কাজ করতে পারে, আমার জন্য কাজ করতে পারে, সমাজ নিজের জন্য কাজ করতে পারে, রাষ্ট্রের জন্য কাজ করতে পারে। অর্থাৎ সব কিছু যদি আমরা অ্যাপ্রোচ করি একসাথে, তাহলে কিন্তু সব কিছু সুন্দর হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে কেয়ার গিভারের আসলে মানে যিনি একদম প্রাইমারি কেয়ার গিভার এইসব পেশেন্টকে ডিল করার ক্ষেত্রে, তার আসলে রোলটা কীরকম হওয়া উচিত বা সংবেদনশীলতাটা কীরকম হওয়া উচিত? চমৎকার প্রশ্ন এটা আপনার। আসলে যে কোনো বইয়ে যখন ম্যানেজমেন্ট অফ ডিমেনশিয়া বলা হয়, শেষ কথাটা থাকে কেয়ার অফ দ্য কেয়ার গিভার। কেয়ার অফ দ্য কেয়ার গিভার। ধরেন আপনার বাড়িতে একজন ডিমেনশিয়া রোগী আছে, কিন্তু আপনার দুর্ভাগ্যজনকভাবে হলো আপনার বাড়িতে কেয়ার দেওয়ার মতো কেউ নেই, আপনি ছাড়া। কতক্ষণ পারবেন আপনি একজন ডিমেনশিয়া রোগীকে হ্যান্ডেল করতে? আপনি টায়ার্ড হয়ে যাবেন এক সময়। সুতরাং এখানে কেয়ার গিভার রোলটাই প্রধান, কিন্তু সেই ক্ষেত্রে কেয়ার গিভারকেও সাহায্য করতে হবে এবং একটা সিস্টেম তৈরি করতে হবে। আমি একা অন্যান্য কাজের মতো ব্যাপার এটা না, যে আমি ডায়াবেটিসের 2টো ওষুধ খাওয়াই দিলাম কিংবা প্রেশারের 2টো ওষুধ খাওয়াই দিলাম, 3 বেলা আমার ডিউটি শেষ, তা কিন্তু নয়। একজন ডিমেনশিয়ার রোগী আপনাকে সারা রাত জাগিয়ে রাখতে পারে, সারা দিন ব্যস্ত রাখতে পারে। শুধু এটা আপনি একা পারবেন না। যেটা বললো এখনই ডক্টর আজি, যে অ্যাকচুয়ালি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবার ইনভলভমেন্ট ছাড়া আমরা কখনোই তাদেরকে পুরোপুরি সেবা দিতে পারবো না। জি স্যার, পরিষ্কার কথা একদম। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারের কাছে একটু দর্শকদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান সম্পর্কে পরামর্শ দেওয়ার কথা বলবো। জি, আমরা তো বয়োবৃদ্ধদের মানসিক স্বাস্থ্যের কথা বলছিলাম। আসলে মানসিক স্বাস্থ্য হলো স্বাস্থ্যের একটি মূল স্তম্ভ। আমরা জানি স্বাস্থ্য মানে হলো শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা। এই স্বাস্থ্যর যত্ন নিতে হবে, বয়োবৃদ্ধদের অবশ্যই যত্ন নিতে হবে, কারণ তারাই আপনাকে আমাকে একদিন লালন করে আজকের এই পর্যন্ত নিয়ে এসছেন। সুতরাং তার কিন্তু রাইট আছে যে তার এই স্বাস্থ্যের যত্নটা নেওয়ার, এবং আপনার কিন্তু রেসপন্সিবিলিটি, দায় আছে তার জন্য করার। আমরা একটু সহনশীল হই, বয়োবৃদ্ধদের প্রতি একটু মনোযোগী হই, একটু কেয়ারার হই, তাহলে তো বয়োবৃদ্ধরা শান্তি পাবে। এই শান্তি কিন্তু একদিন আপনার জন্য শান্তি বয়ে আনবে, কারণ আপনি কিন্তু এর পরের ব্যক্তিটি, আপনিও কিন্তু সেই বয়োবৃদ্ধের কোঠায় পৌঁছে যাবেন। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। স্যার, আজকে অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছে আমাদের এই আলঝেইমার্স এবং বয়োবৃদ্ধদের মানসিক সম্পর্কে একটু জানতে চাই। সত্যি কথা বলতে কি, বয়োবৃদ্ধ হওয়া বা বয়স প্রবীণ হওয়া এটি কিন্তু কোনো রোগ নয়, এটি আমাদের নর্মাল স্বাভাবিক যে জীবনচক্র, তার একটা পর্যায়। বিখ্যাত সাইকোলজিস্ট এরিকসন বলেছিলেন যে বয়োবৃদ্ধ হওয়া কোনো অসম্পূর্ণতা নয়, বা অখণ্ডতা নয়, বা হতাশা নয়, বরং এটা এক ধরনের পরিপূর্ণতা, সম্পন্নতা বা অখণ্ডতা। সুতরাং আমাদের দেশে যে এত বয়োবৃদ্ধ মানুষ অবহেলায়, নির্যাতনে এবং নিগ্রহের মধ্যে আছে, আমরা যদি তাদের এই অমূল্য যে এক্সপিরিয়েন্স আছে, তাদের অমূল্য এক্সপিরিয়েন্স যেটা আছে, তাদের অভিজ্ঞতা, এটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু অনেকটা লাভবান হবে। এবং আমরা যদি সত্যিকার অর্থে একজন প্রবীণকে ভালো রাখতে চাই, ভালো দেখতে চাই ভালো, তাহলে কিন্তু তাদেরকে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার একটা প্রতিশ্রুতি দিতে হবে বা একটা ব্যবস্থা করতে হবে। এটুকুই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং স্যার আপনাকে আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সময়োপযোগী টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ, মাছরাঙা টিভিকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। দর্শক, দেখছিলেন মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার।
আমরা চেষ্টা করেছি বয়োবৃদ্ধদের মানসিক সমস্যা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।